আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। গতকালকে দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছিলাম এবং কথা দিয়েছিলাম রেগুলার আবার ভিডিও দেওয়া শুরু করব। এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর কন্টেন্ট কী হচ্ছে বা কী নিয়ে ভিডিওটা থাকছে, এটা আপনারা যারা আমার থাম্বনেলটা খুব ভালো মতো পড়েছেন, আমি মনে করি তারা অনেকটাই ধারণা পেয়েছেন। এর মধ্যে দু একটা জিনিস হয়তো আপনাদের সবার চোখের সামনে ঘটে থাকলেও, সবাই দেখলেও ম্যাক্সিমাম জিনিসই আপনাদের অগোচরে আছে। আমি না বলা পর্যন্ত আপনারা ধরতে পারবেন না। এই যে ধরুন না, যেমন বাপ্পি দাড়ি কেটে ফেলেছে। বাপ্পির দাড়ি কেটে ফেলার ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। এতদিনের সেই সাধু বাবা সাজা বাপ্পির আজকে হঠাৎ করে ক্লিন শেভ করার চেহারা দেখলে সবারই চোখে পড়ার কথা যে একটা ঢং এবং একটা বলতে পারেন যে আপনাদের কাছে ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে নিজের সিম্প্যাথি গেইন করার জন্য একটা অপব্যবহার ছিল দাড়িকে ব্যবহার করে, সেটাই কিন্তু বাপ্পি করেছিল। এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম কিছু জিনিস আছে যেটা আপনাদের সবার চোখের সামনে ঘটেছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। বাট কিছু জিনিস আছে যেগুলো আপনারা ধরতে পারেননি। এই যে যেমনটা যদি আমি এখন বলি, বাপ্পি গতকাল একটা কমেন্ট থ্রু করেছে কয়েকটা, যেগুলো খুবই মর্মান্তিক। প্রথমত বলেছে, মায়ের কাপড় রেখে কি হবে, এত স্মৃতি রেখে কি আর হবে, সব দিয়ে দিব। এই যে একটা অমানবিক কথা বলেছে বাপ্পি, এটার একটা উত্তর আমি আজকে অবশ্যই দিব। হয়তো কথাটা লজিক্যাল বলেছে বাপ্পি, অবশ্যই লজিক্যাল বলেছে। কেন বলেছে, কিভাবে বলেছে সেটা আমি ভিডিওতে বুঝাবো, বাট ভুলটা কোথায় হয়েছে সেটাও তুলে ধরবো। অন্যদিকে বাপ্পি বলছে, এই প্রতিদিন দোতলা নিচতলা করতে করতে আমাদের অনেক সময় নষ্ট হয়। কে বলেছে তাদেরকে সময় নষ্ট করতে? কিন্তু বলেনি। তাহলে বাপ্পি কেন সময় নষ্ট করছে নিজের থেকে? আবার সময় নষ্ট করে কেন দর্শকদেরকে বলছে আমাদের দোতলা নিচতলা করতে অনেক সময় নষ্ট হয়? কারণটা কি? সেই কারণটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে দিব। অন্যদিকে শুধুমাত্র এতটুকু বলেই শেষ হয়নি। তিশা, বাপ্পি, মিম, সাকিব সবাই আমার আজকের ভিডিওতে থাকবে। শারমিন এবং বিল্লাল তারা কিন্তু বাবুকে তাদের ভাই হিসেবে অস্বীকার করেছে। এর চাইতে ভয়ানক বিষয় কী হতে পারে? এই সমস্ত দুর্দান্ত বিষয় যদি আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখেন পুরোটা, তাহলে অবশ্যই পুরো বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার কাট একটা ধারণা নিয়ে যেতে পারবেন এবং পুরো বিষয় সম্পর্কে ডিটেলস পুরো ভিডিওতে জানতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতে দর্শক বাপ্পির দিকে আসতে চাই, যেটা সবার চোখে পড়েছে, বাপ্পির দাড়ি। বাপ্পির মা মারা যাওয়ার পর বাপ্পি বেশ অনেকগুলো দিন ভিডিও দেয়নি। হঠাৎ করে একদিন ভিডিও নিয়ে আসে। সেই ভিডিওতে বাপ্পিকে দেখে আমরা অনেক মানুষই বাপ্পিকে চিনতে পারিনি। তানকে নিয়ে ডাইনিং টেবিলে বসে একটা ভিডিও দিয়েছিল, যেখানে দেখা গিয়েছিল বাপ্পি পুরোপুরিভাবে সাধু বাবা সেজেছিল। সাধু বাবাটা কি? সাধু বাবাটা দর্শক আসলে বলতে হয় না, মুসলমান হয়, তারপরে বলছি, দেখবেন যে অনেকে এরকম বাবা সাজে আর কি। হ্যাঁ, একটা কমলা রঙের জামা পরে দাড়ি রেখে চুল বড় বড় করে একটা বাবা সাজে, সাধু বাবা বলে অনেকে আর কি। তো ওই সাধু বাবা সেজেছিল আর কি বাপ্পি, যে নিজের সাধু বাবা, মানে তার কোনো ভুল হতে পারে না, সে অনেক ধার্মিক। আবার আরেকটা ব্যবহারও করেছিল, আমরা সবাই জানি আমাদের ইসলাম ধর্মে দাড়ি রাখা কিন্তু সুন্নত। তো এরকম সুন্নতি তরিকায় চলাফেরা করে বাপ্পি পাঞ্জাবি পায়জামা পরে দাড়ি রেখেছে, আর কেউ তো মিথ্যা কথা বলবে না। তো এটা একটা ধর্মের ব্যবসা। বাপ্পি চেয়েছিল এরকম সুন্নতি পোশাক আশাক পরে দাড়ি রেখে জুব্বা পরে দর্শকদের সামনে আসবো, দর্শকরা বুঝবে যে এই তো পুরোপুরিভাবে ইমানদার মুসলিম হয়ে গেছে, সে তার তো কোনো রকম মিথ্যা বলতেই পারে না। এটাও একটা ব্যবসা করার জন্য বাপ্পির দাড়িটা রেখেছিল, ঠিক আছে? তো এই যে দাড়িটা রেখেছিল ওই সময় কয়েকটা কারণে, মা মারা গিয়েছে, পাপ করেছে, মায়ের পাশে ছিল না, সবাই গালিগালাজ করছে, সবাই বকাঝকা করছে, নিজেকে সাফাই দেওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, দিককুল কোনো কিছুতেই কাজ করছে না। কি করবে?
কয়েকদিন চুপ করে বসে থাকলো দাড়ি টাড়ি না কেটে। এতে করে যেটা হলো সন্ন্যাসী হয়ে গেল, দাড়িগুলো বড় বড় হয়ে গেল, পেকে গেল। তারপর ওই অবস্থাতে ভিডিও করতে বসলো, যাতে করে বাপ্পির এই দাড়ি দেখে, বাপ্পির পোশাক আশাক গেট আপ চালচলন দেখে দর্শকদের মধ্যে একটা সিম্প্যাথি আসে, দর্শকদের মনের মধ্যে যেন একটা মায়া আসে, আচ্ছা বাপ্পি ভাই মনে ভালো হয়ে গেছেন। এই একটা সিম্প্যাথি পাওয়ার জন্য বাপ্পি এই অভিনয়টুকু করেছিল দাড়ি রেখে। কারণ ওই সময় ওই অভিনয়গুলো না করলে হয়তো আরও বেশি গালি খেত বাপ্পি। যাই হোক, গতকালকে বাপ্পির ভিডিও দেখবেন ঈদের ভ্লগে, বাপ্পির দাড়িগুলো আর নেই, দাড়িগুলো কামাই করে ফেলা হয়েছে। বাপ্পি এখন পুরোপুরিভাবে ক্লিন শেভ দিয়েছে। আমি এখন বলতে চাই, দাড়ি একটা সুন্নতি জিনিস, আপনি হয় দাড়ি রাখবেন, নাহলে দাড়ি কেটে ফেলে দিবেন। কিন্তু দাড়ি রেখেছেন, দেখিয়েছেন, কেটে ফেলেছেন, এগুলো তো গুনাহ, এগুলো তো পাপ কাজ করেছেন। আপনাকে কেই বা বলেছে সুন্নত পালন করুন, কেই বা বলেছে দাড়ি রাখুন, আবার কেই বা বলেছে কেটে ফেলুন। এগুলো করা যেতে ভালো এটা না যে আপনি সবার কাছে তাই থাকুন। এই যে আপনি যে বারবার করে দাঁড়িয়ে রেখে ধর্মভীরু নিজেকে সাজিয়ে অভিনয় করছেন, মানুষজনের কাছে তারও কালার হচ্ছেন, মানুষজন বুঝে যাচ্ছে আপনি এগুলো নাটক করছেন, মানুষজনের কাছ থেকে আপনি বিশ্বাস হারিয়ে ফেলছেন, আপনাকে মানুষ মিথ্যুক ভেবে নিচ্ছে। তাহলে এই কাজগুলো না করে এর থেকে ভালো আপনি দাড়ি কেটে রাখেন, দাড়ি কেটে সামনে আসুন, সমস্যা নেই তো। আর দাড়ি রাখার হলে দাড়ি রেখেই সামনে আসুন। এভাবে হঠাৎ করে ঈদের সময় দাড়ি কামিয়ে রেখে স্টাইলিশ প্যান্ট পরে ঈদের সময় আপনি তানজিলা চাচি শাশুড়ির সাথে ডলাডলি করে কী প্রমাণ করতে চান? যৌবনতার তুঙ্গে আছেন? যৌবনতার তুঙ্গে তো আপনি নেই, আপনি বুড়িয়ে যাচ্ছেন। প্রথমত এটা বুঝতে হবে, আপনি কিন্তু বুড়িয়ে যাচ্ছেন, আপনি আপনার যৌবনবাস পার করে এসেছেন। তো বাপ্পি আসলে দাড়িটারি এখন কেটে ফেলেছে কেন জানেন? কারণ তার এখন আর বেশভূষা ভালো লাগে না। বাপ্পির অনেক কথাবার্তাতে বোঝা যায়, সেগুলো আজকে তুলে ধরবো। বাপ্পির এখন অধৈর্য হয়ে গেছে এত নাটক করতে করতে। অনেক দিনই তো নাটক করেছে তার মাকে নিয়ে, মা এই মা সেই অনেক করেছে। এখন বাপ্পির পক্ষে আর এই সমস্ত নাটক টলারেট করা সম্ভব হচ্ছে না, কারণ অনেক দিন হয়েছে তো, এখন এক্সেস হয়ে যাচ্ছে। বাপ্পি এই অভিনয়টা কন্টিনিউ করতে পারছে না, কারণ এই যে এত গরম পড়েছে, গরমের মধ্যে বাপ্পির মুখে এত বড় দাড়ি, বাপ্পির কষ্ট হচ্ছে, কারণ বাপ্পি তো কোনোদিন দাড়ি রাখে না। এখন আপনাদের কাছে একটা মিথ্যা চেহারা নিয়ে আসার জন্য দাড়ি রাখতে সে বাধ্য হয়েছে। এখন কতদিন আর রাখবে? এই জন্য কোনো কথা নেই, বার্তা নেই, দাড়ি ধরে আসতে পকাট করে কেটে ফেলেছে। তার দাড়ির কোনো দরকারই নেই ভাই। দাড়ি রাখারই আপনার দরকার ছিল না, কাটা তো পরের কথা। আপনি দাড়ি না রাখলেও হতো। আপনার দাড়ি না রাখলে আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহর আরও কোটি কোটি বান্দা আছে আল্লাহর ইবাদত করার জন্য। আপনার মতো একটা বাপ্পির ইবাদত পাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলা বসে নেই যে কখন আমার বাপ্পি আমার জন্য একটু ইবাদত করবে, আমি একটু দেখবো না। আল্লাহর তো ঠেক নেই আপনার মতো বান্দার ইবাদত দেখার জন্য। ঠিক আছে, সুন্নত পালন করার কোনো দরকার নেই আপনার, কারণ আপনি সুন্নত কোনোদিন পালন করেনই। তো মানুষকে দেখে যেটা করবেন সেটাকে সুন্নত পালন করা বলে না, সেটাকে রিয়া করা বলে। আপনি যেটা নামাজ পড়ছেন, আপনি যে দাড়ি রাখছেন, আপনি যত কাজই করছেন না কেন, সব কিছু আপনি রিয়া করছেন, আপনি মানুষকে লোক দেখানো করছেন, আল্লাহকে ভালোবেসে কোনো কিছু করছেন না। সো এটা আরও বড় পাপ, এটা আরও বড় পাপ। যাই হোক, নেক্সট কথা দর্শক, যেমনটা আমি একটু আগে বলেছিলাম যে বাপ্পি এখন অনেক দিন হয়েছে তো, নাটকটা অনেক লম্বা সময় হয়েছে, এখন আর বাপ্পি নাটকটাকে কন্টিনিউ করতে পারছে না কোনোভাবেই। সে এখন ধৈর্যহারা হয়ে গেছে, অধৈর্য হয়ে পড়েছে। কিভাবে বুঝলাম? তার অনেকগুলো কথাবার্তাতে। কি কি কথাবার্তা চলুন শুনে আসা যাক। প্রথমত বাপ্পি বলেছে, গতকালকে শুনলাম যে মায়ের স্মৃতি, মায়ের অনেক কাপড় চোপড় পড়ে আছে আমাদের কাছে স্মৃতি হিসেবে, এই স্মৃতি রেখে আর কি হবে, স্মৃতি দিয়ে কি হবে? মায়ের যত কাপড় চোপড় আছে সবগুলো আমরা দিয়ে দিব গরিব মিসকিনদেরকে পেয়ে। এটা অবশ্যই লজিক্যাল কথা। একটা মানুষ মারা গেলে তার যে ব্যবহৃত পোশাক আশাক আছে সেগুলোকে আলমারিতে বন্দি না করে রেখে বরং গরিব মানুষ যারা আছে, বস্ত্রহীন মানুষজন যারা আছে, তাদেরকে সেগুলো বিতরণ করে দেওয়া। এটাই আমাদের আল্লাহ তাআলার নির্দেশ, যে গরিব মানুষ যারা আছে তাদেরকে তোমরা মৃত মানুষদের কাপড় চোপড় বা ব্যবহৃত জিনিসপত্রগুলো দান করে দাও। কারণ মৃত মানুষের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে অনেক মানুষ ব্যবহার করে না, তো সেগুলো ফেলে দেওয়ার থেকে ভালো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। এটা সওয়াব হয়, যাদেরকে দেওয়া হচ্ছে তারা এটাকে ব্যবহারও করতে পারে। তো দেখুন, এটা তো বাস্তব। বাপ্পির মা মারা গেছে, বাপ্পি তার মায়ের জামা কাপড়গুলো অবশ্যই গরিব মানুষ ধরে দিয়ে দিবে, অবশ্যই এটা স্বাভাবিক এবং ইসলামে এটাই বলা আছে। এটা তো ভালো কাজ, অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট বাপ্পিটাকে কীভাবে করে বললো যে এত স্মৃতি দিয়ে কী হবে, স্মৃতি রেখে আর কী হবে? আমার কথা কি ভাই,
দিয়ে তো দিবেনই, মা তো মারা গেছে, পোশাক আশাক দিয়ে দিবেন বলে আল্লাহ বলেছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো আপনারা দিয়েই দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ন্যূনতম তো মনে একটু আবেগ অনুভূতি থাকা উচিত যে কথাটাকে আমি কিভাবে বলছি। কথা বলারও তো সৌন্দর্য আছে। আপনি যেভাবে করে কথা বলছেন মনে হচ্ছে যেন আপনার মা মানে মারা গিয়ে আপনাকে অনেক উপকার করেছে, আপনি অনেক খুশিতে আছেন, কারণ যেভাবে বলছেন এত স্মৃতি দিয়ে কী হবে ভাই। যে কোনো সন্তানের বুকে লাগতো এরকম কথা বলতে, আপনার বুকে লাগে তো দূরের কথা, আপনি এরকম কথাবার্তা মুখে বলে বেড়াচ্ছেন। আসলে আপনি আপনার মাকে ভালোবাসেন কি না আমার নিজের না, প্রত্যেকেরই সন্দেহ হওয়া উচিত। পরবর্তী বিষয়টা দর্শক আপনাদেরকে আরও বেশি একটু ভাবাবে, অর্থাৎ আপনারা নিজেরা বুঝতে পারবেন যে বাপ্পির মনে কি চলছে। আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনারা যে এখন বাপ্পির ভিডিও দেখছেন, যখন নাজমান্ডি জীবিত ছিল, নাজমান্ডি জীবিত থাকাকালীন তিশা কোথায় রান্না করতো আপনাদের মনে আছে কি? আচ্ছা বাদ দিলাম, আপনাদের এটা তো মনে আছে তিশা নাজমান্ডি জীবিত থাকতে বলেছিল সে এখন থেকে আলাদা রান্না করবে। নাজমানটি মারা যাওয়ার কিছু মাস আগে থেকে কিন্তু তিশা দোতলাতে রান্না করতো আর নাজমানটি নিচতলায় রান্না করতো। দুজনের রান্নাঘর কিন্তু আলাদা হয়ে গিয়েছিল। তিশা বাপ্পি তারা আলাদা রান্না করে খেত, নাজমানটি পারুল খালা তারা আবার আলাদা রান্না করে খেত নিচতলাতে। এটা তো আপনারা সবাই জানেন নাকি? এটা তো বাপ্পির ভিডিওতে প্রমাণ আছে, তিশার ভিডিওতে প্রমাণ আছে, আপনারা গেলে দেখতে পারবেন। তিশা লম্বা সময় ধরে কিন্তু নিচতলাতে আর রান্না করতো না, তার মতো করে সে তার রান্নাঘরটা আলাদা করে নিয়েছিল। আচ্ছা এতটুকু আমরা সবাই জানি। নাজমান্ডি মারা গেল, মারা যাওয়ার পর আপনারা এখন রিসেন্টলি হয়তো খেয়াল করেছেন তিশা কিন্তু ম্যাক্সিমাম না, এখন প্রায় সময় সে কিন্তু নিচতলাতে গিয়ে রান্না করে, রান্না বান্না করে সে সবগুলো তরকারি যা রান্না করে সেগুলো আবার দোতলাতে নিয়ে আসে। প্রতিদিন এই নাটকটা করছে এবং এটা নিয়ে আমি কয়েকদিনই বলেছিলাম, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়নি, এখন দাঁত পড়ে গেছে, এখন দাঁত করে বেড়াচ্ছে। অর্থাৎ যখন নাজমান্ডি জীবিত ছিল তখন নাজমান্ডিকে আলাদা করে দিয়ে তিশার দোতলাতে আলাদা রান্না করে খেত, আর এখন যখন নাজমান্ডি মারা গেল এখন তিশা সবসময় নিচতলা থেকে রান্না করছে এবং ভিডিও করে দেখাচ্ছে যে আমরা নাজমান্ডিকে কত ভালোবাসি, তার স্মৃতিগুলোকে ধরে রাখছি আর নিচতলায় গিয়ে রান্না করি, এই কাজগুলো করছে। কে বলেছে আপনাকে নিচতলায় গিয়ে রান্না করতে? কেই বা আপনাকে বলেছে নিচতলা থেকে রান্না করে সেগুলো আবার দোতলাতে নিয়ে আসতে? কেউ তো বলেনি। জীবিত থাকতেই যেহেতু নাজমান্ডির সাথে এক রান্নাঘরে রান্না করে খেতে পারেননি, মারা যাওয়ার পরে এখন নাজমান্ডির রান্নাঘরে আপনার রান্না করে খাওয়ার প্রয়োজনটা কি? আমি তো প্রয়োজনটা দেখছি না। প্রথমত বাপ্পিকে কেউ বলেনি এবং বাপ্পি নাজমান্ডি থাকাকালীনও কোনোদিন নিচতলাতে রান্না করে খায়নি। তাহলে এখন নাজমান্ডি মারা যাওয়ার পর বাপ্পি একা থেকে নিচতলাতে রান্না করছে আপনাদের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, বা বাপ্পি যে তার মায়ের মৃত্যুর আগে যে ভুলটা করেছিল, যে পাপটা করেছিল, তার মাকে আলাদা করে দিয়েছিল, তার মাকে আলাদা করে সে তার মতো করে আলাদা রান্নাঘরে রান্না করে খেত, এই যে একটা পাপ করেছিল এই পাপটাকে মোচন করার জন্য বা আপনাদের মুখ থেকে, আপনাদের মন থেকে, আপনাদের মস্তিষ্ক থেকে এই ঘটনাটাকে ভুলে দেওয়ার জন্য বাপ্পি একটা নাটক বা একটা ভেল ধরেছে। কি ভেল ধরেছে? সে প্রথম থেকে নিচতলাতে রান্না করছে মারা যাওয়ার পর থেকে, যাতে করে আপনারা ওটাকে মনেই না রাখেন যে তিশা নাজমান্ডি মারা যাওয়ার আগে আলাদা হয়ে গিয়েছিল। এটা যে আপনাদের মাথা থেকে ভুলিয়ে দেওয়ার জন্য বাপ্পি মাস্টার প্ল্যান করেছে। দেখবেন গতকালকে বাপ্পি একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে বাপ্পি বলছে তিশা যখন নিচতলা থেকে রান্না করে নিয়ে এসে দোতলার ডাইনিং টেবিলে সব সেট করছিল তখন বাপ্পি বলছিল আমাদের আসলে প্রত্যেক দিন এরকম নিচতলা দোতলা করতে করতে অনেক বেশি সময় যায়, অনেক বেশি সময় নষ্ট হয়, আসলে এটার একটা ব্যবস্থা করতে হবে। ছোটো বোন দেশে আসুক, ছোটো বোন দেশ থেকে ঘুরে যাক, তারপরে আমরা একটা নিচতলার ব্যবস্থা করব, দেখি কি করা যায়। বাপ্পি একদম ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে। তো আমার এখানে একটা অনেক বেশি অবজেকশন আছে, একটা কোশ্চেন খালি করতে চাই। বাপ্পিকে কেই বা বলেছে নিচতলায় গিয়ে রান্না করতে, আর কেই বা বলেছে এখন একটা ব্যবস্থা করতে, আর কেই বা বলেছে এই সারাক্ষণ নিচতলা দোতলা করে করে তার মূল্যবান সময় নষ্ট করতে? ভাই আপনারা বলেছেন? আপু আপনারা বলেছেন? আমিও তো বলিনি, কেউ তো বলিনি। তাহলে বাপ্পি কেন নিজেই সময় নষ্ট করছে? বাপ্পি কেন নিজে হ্যাসেলের শিকার হচ্ছে? কিন্তু বাপ্পিকে বলেনি আপনি নিচতলায় গিয়ে রান্না করেন, বাপ্পি একাই করছে। কারণ ওই যে বললাম চোরের মন পুলিশ। বাপ্পি আপনাদের মস্তিষ্ক থেকে তার ওই পাপটাকে মোচন করতে চায়, ভুলিয়ে দিতে চায়, বাট যেটা সম্ভব না। ঠিক আছে, তো বাপ্পি বলেছে যে আসলে নিচতলা দোতলা করাটা এখন তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং তিশাকে প্রশ্ন করছে তাই না তিশাও তখন তার হাতে একটা বাটি ছিল, একদম ছুঁড়ে মেরেছে টেবিলের উপর এবং বলছে অর্থাৎ তিশাও সায় দিয়েছে। তা আমার কথা কি ভাই, আপনাকে তো কেউ বলেন নিচতলায় গিয়ে রান্না করেন, এগুলো করে আবার বিরক্ততাও দেখাচ্ছেন, আবার সমাধানও চাচ্ছেন। আপনাদের এত কিছু তো করার দরকার ছিল না ভাই। নিচতলায় যেতেন না, কেউ তো কিছু বলেনি, কারণ আমরা সবাই জানি আপনি কোন লেভেলের পুরুষ, কোন লেভেলের সন্তান। একটা
মানে অসভ্য কিসিমের কিছু সন্তান আছে, আপনি সেই অসভ্য কিসিমের সন্তান। আমি জানি না আমার বয়স হয়তো আপনার হাঁটু সমান হবে, কিন্তু দেখুন আমার মতো একটা মানুষের কাছে থেকে আপনি গালি শুনছেন, গালি বলা যাবে না, এটা বইয়ের ভাষায়, যার কোনো শোভন আচরণ নেই তাকে অসভ্য বলা হয়। যার কোনো কি বলে এটাকে, কুলাঙ্গারের অর্থ, কুলাঙ্গার মানে তো কুলাঙ্গারই, যার কোনো লাঙ্গার নেই তাকে কুলাঙ্গার বলে নাকি, কি বলবো আর। তো আপনি একটা কুলাঙ্গার সন্তান, আপনি একটা অপদার্থ সন্তান, ঠিক আছে। তো এই যে এই কথাগুলো যে আপনাকে বলছি, আপনার লজ্জা লাগে না? তারও তো কোনো একটা সময় বড় হবে, যখন বড় হয়ে দেখবে আমার বাপকে এরকম ট্যাগ দেওয়া হয়েছিল, যখন দেখবে বাপ লিখে সার্চ দিলেই অপদার্থ, কুলাঙ্গার, অসভ্য এই কথাগুলো চলে আসবে, আপনার কি মান ইজ্জত থাকবে? নির্লজ্জ পুরুষ হলে তো অবশ্যই থাকবে। আপনার তো লজ্জা নেই। আপনাদের কাছে অবস্থা এরকম, আপনাদেরকে যদি জামা কাপড় খুলে রাস্তায় ছেড়ে দেওয়া হয় আপনার তো কোনো লজ্জা লাগবে না, আপনারা এতটা নিচে নেমে পড়েছেন। তো দর্শক, আশা করি আপাতত যতটুকু কথা বলেছি বাপ্পির, এগুলো দেখে একটা জিনিস আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই, বাপ্পি কিন্তু তার মাকে টোটালি ভালোবাসে না। ভালোবাসলে এই ধরনের কাজকলাপ কোনোভাবেই সে করতে পারতো না। বিশেষ করে তার মায়ের স্মৃতিকে নিয়ে যে কথা বলে, এত স্মৃতি দিয়ে কী হবে, এবং দ্বিতীয়ত সে বলছে এত দোতলা নিচতলা করে আমাদের কষ্ট হয়। কেউ কিন্তু বাপ্পিকে এগুলো করতে বলে, নিজে নিজে করছে, নিজে নিজে আবার সেগুলো বিরক্ততা দেখাচ্ছে। তো এগুলো কিন্তু প্রমাণ বাপ্পি তার মাকে কতটুকু ভালোবাসতো, ঠিক আছে। যাই হোক দর্শক, এখন আসি আমি একটু শারমিন, বিল্লাল তাদের দিকে, তারপর আবার প্রয়োজন পড়লে বাপ্পির দিকেও কিছু কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন, মিম আজকে ভিডিও দিয়েছিল গতকালকে ঈদের দিন, বাবু নাকি বাসাতে নেই, অর্থাৎ বাবু মিমের সাথে ঈদ করছে না সকালবেলায়। তাহলে বাবু কই? বাবু কি বাইরে চলে গেছে? না, বাবু গিয়েছে তার নিজের আপন ঠিকানায়, তার নিজের মায়ের কাছে। ভোরবেলাতে চলে গিয়েছিল ঢাকাতে, ঠিক আছে। ঢাকাতে এসেছে তার মায়ের সাথে দেখা করতে, তার ভাই অসুস্থ ভাইয়ের সাথে দেখা করতে, ভাইয়ের বউর সাথে দেখা করতে, ভাইয়ের বাচ্চা কাচ্চার সাথে দেখা করতে, সবার সাথে দেখা করতে বাবু চলে এসেছে। কিন্তু কেন, হঠাৎ করে কেন আসলো? এটার উত্তর আমি একটু পর দিচ্ছি, আগে এই কথাগুলো বলে নিই, তাহলে আশা করি উত্তরটা পেয়ে যাবেন। রিসেন্টলি আপনারা হয়তো গত এক সপ্তাহের মধ্যে একটা জিনিস খেয়াল করেছেন, বিল্লালের যে অসুস্থতা সেটা হয়তো এখন লিমিট ক্রস করে যাচ্ছে। আমরা সবাই জানি বিল্লালের থ্যালাসেমিয়া আছে, এবং বিল্লালের থ্যালাসেমিয়াটা মানে একটু না ভালোই খারাপ পর্যায়ে চলে গেছে, একটা মেজর ডিজিজ হয়ে গেছে তার জন্য। তার এই রোগটা তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, তার স্বাভাবিক জীবনযাপনটাকে এখন বাধাগ্রস্ত করছে। এবং এই রোগটা কিন্তু সবসময় আপনাকে ঠিকমতো চলতে সাহায্য করবে এমনটাও না। রোগটা সময়ের সাথে সাথে কিন্তু তার যে প্রকোপটা সেটা বাড়তে থাকে, এবং যে রোগী বা যে ভুক্তভোগী তার কিন্তু এর জন্য সাফার করতে হয়। বিল্লালের শরীর স্বাস্থ্যটা দেখবেন দর্শক, একদম কাঠির মতো শুকনা, আবার ওখান থেকে দেখবেন পেটটা মোটা, আবার দেখবেন মুখটার যে অবস্থা সেখানেও রোগ আক্রান্ত। এই যে জিনিসগুলো, এটা কিন্তু পুরোপুরি তার রোগের লক্ষণ। এই যে বিল্লালের যে পেটটা অনেক সময় দেখবেন ফোলা, এটা কিন্তু তার ভুঁড়ি না। সাকিবকে দেখবেন ওইটাকে বলা হয় ভুঁড়ি, বাট বিল্লালের যে পেটটাকে ফোলা দেখেন, এটা বিল্লালের ভুঁড়ি না দর্শক, এটা হচ্ছে কি বিল্লালের রোগের জন্য তার পেটটা এমন হয়ে গেছে। তার যে মুখ, এটাও তার রোগের জন্য তার মুখটা এমন হয়ে গেছে। যদি এই রোগটা না থাকতো, বিল্লালকে 8-10টা পুরুষের মতো সুপুরুষ, সুঠাম দেহের অধিকারী, সুন্দর দেখা যেত। বাট একটা রোগের জন্য আজকে বিল্লালের অবস্থাটা দেখুন, কতটা মুমূর্ষু তাকে করে রেখেছে। তার চেহারাটার দিকে তাকান, তার শরীরটার দিকে তাকান, এই পুরো রোগ তার শরীরের স্বাস্থ্য এরকম নষ্ট করে দিয়েছে, শরীর স্বাস্থ্যের হানি ঘটিয়েছে। নাহলে কিন্তু বিল্লালকে কখনোই এরকম দেখা যেত না। বিল্লালকেও কিন্তু বাবুর মতো হয়তো সুঠাম দেহের মতো দেখতেন, দেখতে স্মার্ট দেখা যেত। আজকে একটা রোগ বিল্লালের জীবনকে যে গতিটা সেটাকে একদম থামিয়ে দিয়েছে। হয়তো আল্লাহ না করুক, হয়তো তার রোগ যেভাবে প্রকোপ বাড়ছে, এমন হতে পারে যদি রোগটার প্রকোপ বেড়ে যায়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, মানুষ ভালো হোক খারাপ হোক, কোনো মানুষকে যেন আল্লাহ এভাবে করে নিয়ে না যায়, এটাই দোয়া করব। তো যাই হোক, বিল্লালের এরকম খারাপ সময়, বিল্লালের জীবন মরণ একটা সন্ধিক্ষণে আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেম্বার তাকে নিয়ে চিন্তিত, ওরিড হয়ে আছে। শারমিনকে ওই দিন দেখলাম হসপিটালে বসে কান্নাকাটি করছে, এবং কান্নাকাটি করার মাঝখানে তাকে দেখলাম কোনো একটা লোকের সাথে কথা বলছিল, স্ট্রেঞ্জার হতে পারে। তো কথা বলার ফাঁকে তাকে সমস্ত লোক প্রশ্ন করেছিল, আপনারা কোনো ভাই বোন নেই? তখন শারমিনের উত্তরটা আমাকে আসলে অবাক করেনি। আমি আসলে এই উত্তরটার জন্যই অপেক্ষা করছিলাম যে শারমিন কবে এই উত্তরটা দিবে, এবং আমি মনে করি এই উত্তরটা এতদিন পর শারমিন মুখে দিতে পেরেছে, এবং এটাই উচিত ছিল। শারমিনকে যখন প্রশ্ন করেছিল, শারমিন বলেছে এই যে আমরা তো 2 ভাই বোন। কে কে? বিল্লাল আর সে। বাবুর কথা শারমিন একবারও বলেনি, আমার আরও একটা ভাই আছে। শারমিন কিন্তু একবারও বলেনি, মানে বাবুকে সে তার ভাই বোনের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। বাবুর পরিচয়টা পর্যন্ত শারমিন সেখানে বসে দেয়নি। আমি খুব বেশি খুশি হয়েছি
শারমিনের এই কাজটাতে। আসলে এটা উচিত ছিল। বাবু কে? বাবু কেউ না। বাবু এখন ত্যায্য পুত্র হয়ে গেছে। বাবু থাকতেও বাবু এখন আর নেই। বিল্লালের কথাটাও দেখলাম দর্শক। বিল্লালও ভিডিও দিচ্ছিল। তো ভিডিও দেওয়ার ফাঁকে বিল্লালও যখন তার কষ্টের কথাগুলো বলছিল, তার বোনের কান্নার কথা বলছিল, ওই সময় বিল্লালও একটা কথা বলে যে বাবুকে নিয়ে। সেটা আমি বুঝতে পেরেছি যে বিল্লালের মনের দুঃখে বিল্লাল বলেছে আর আমার তো ভাই আছে একটা বাবু, সে সে তো তার মতোই তার জীবন গুছিয়ে নিয়েছে, তার মতোই আছে। তো এটা শুনেও কিন্তু বোঝা গিয়েছে যে বিল্লালের মনে একটা আফসোস, সে যে অসুস্থ, সে যে এরকম জীবন মরণের সন্ধিক্ষণে আছে, তার পাশে মানুষজনকে সে চাচ্ছে তার পরিবারের মানুষগুলো থাকুক, বাট সে হয়তো তার বোনকে পাচ্ছে, তার মাকে পাচ্ছে, কিন্তু তার ভাইটাকে পাচ্ছে না। সে তার আফসোস থেকে হোক, তার একটা ক্ষোভ থেকে হোক, সে কথাটা বলেছে। বাবু আছে, সে তার মতো করে সংসার গুছিয়ে নিয়েছে, মানে সেখানে আসে না। তো শারমিন, বিল্লাল দুজনে কিন্তু তার ভাই, তাদের যে ভাই বাবু, তাকে নিয়ে তাদের অভিযোগ আছে, সাইলেন্টলি অভিযোগ আছে, বাট সেটা কেউ ক্যামেরার সামনে বলছে না। কারণ জোর যার মুল্লুক তার। অর্থাৎ এখন গলায় জোর আছে মিমের, শরীরে জোর আছে বাবুর, ক্ষমতার দাপট আছে বাবু মিমের। তো অবশ্যই যেহেতু তাদের ক্ষমতার দাপট আছে, তাদের জোর আছে, অবশ্যই শারমিনা বিল্লাল সেখানে কিছু করতে পারবে না। তাদের জোর ভাই মিম আর বাবুর মধ্যে এত বেশি না, তাদেরকে থামিয়ে দেওয়া যাবে এরকম ক্ষমতা মিম আর বাবু রাখে। এই জন্য তারা মুখে লাগতে চায় না, কিন্তু মনের কষ্ট মনে থেকেই যায়। এবং বাবু এই কথাগুলো অবশ্যই শুনেছে ভিডিওতে বসে, তাকে নিয়ে এগুলো বলা হচ্ছে। এবং বাবু জানি না বাবুর মনে দুঃখ লেগেছে, নাকি ভয় চেপেছে, নাকি দায়িত্ব নিয়ে এসেছে, আমি জানি না কোন কারণে এসেছে। এমন হতে পারে বাবুর মনে দুঃখ লাগছে, এমন হতে পারে বাবুর মনে কষ্ট হচ্ছে, এমন হতে পারে বাবু ভাবতে পারে যে আমি আমার বাবার মৃত্যুর সময় পাশে ছিলাম না, এখন যদি ভাইও মারা যায়, ভাইয়ের মৃত্যুর পাশেও না থেকে কেমন হয়। এমন হতে পারে, আবার এমন হতে পারে যে দাঁড়া, তোরা আমার নামে এগুলো কথা ছড়াচ্ছিস, আমি খালি কোনো মতো একবার দেখাটা করে আসি। এমনও হতে পারে যে শুধুমাত্র দায় এড়ানোর জন্য দেখা করে আসছে, ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ আমি বাবু, আমি আমার ভাইকে দেখে গিয়েছি একবার, একটা জাস্ট ভিক্ষা দেওয়ার মতো করে। এমনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট আমি জানি না বাবু আসলে কোন কারণে এসেছে। বাট এটা জানি ঈদের দিন রাত্রেবেলায়, মানে এর আগের দিনই, মানে চাঁদ রাতের দিনই বাবু ভোরবেলাতেই ঢাকাতে এসেছে বিল্লালের সাথে দেখা করতে। দেখা সাক্ষাৎ করে সে আবার তার বউয়ের কাছে চলে গিয়েছে। তো এই যে এতটুকু সময়ের জন্য যে মানে বাবু এসেছে তার ভাইকে দেখতে, এইটাও কিছু সময়ের জন্য মিমের সহ্য হয়নি। মিমের কথা হচ্ছে বাবু কেন যাবে, বাবু যেতেই পারবে না, বাবু কোথাও নড়তেই পারবে না, কিন্তু ভাই কেন ভাই এত বৈষম্য কেন? বাবুর মা আছে, বাবুর বোন আছে, বাবুর ভাই আছে। তো বাবু কি তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না? বাবু আজকে মিমকে বিয়ে করেছে মানে কি এটা মিম পুরোপুরি বাবুকে কিনে ফেলেছে? বাবুর সাথে তার পরিবারের পুরোপুরি বন্ডিংস নষ্ট করে দেওয়া হবে, পুরো সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে? তাহলে ভাই আমি বলতে চাই এটাই, বাবু কিসের লোভে মিমের সাথে সম্পর্ক করছে এখনও? সামান্য একটা নারীর লোভে বাবু তার এতগুলো সম্পর্ককে নষ্ট করে ফেলবে? তার মায়ের সাথে সম্পর্ক, তার ভাইয়ের সাথে সম্পর্ক, তার বোনের সাথে সম্পর্ক, তার ভাইয়ের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, সবার সম্পর্ক বাবু চোখের পলকে নষ্ট করে ফেলবে শুধুমাত্র একটা নারীর জন্য? শুধুমাত্র একটা নারীর জন্য, তাও সেটা নষ্ট নারী। জানি না তারা কখন কি করে, আমরা কেউ জানি না। তাদেরকে নিয়ে কখনো ভবিষ্যৎবাণী করা যায় না, তাদেরকে নিয়ে কখনো কোনো কিছু প্রেডিকশন করা যায় না, কারণ তারা মানুষটাই এরকম। আপনি আজকে তাদেরকে নিয়ে একটা গ্যারান্টি দিয়ে বলবেন, কালকে তারা ওটা করে দেখাবে। সো তাদেরকে নিয়ে কোনোদিন গ্যারান্টিও দেওয়া যায় না, তারা এতটা খারাপ নিচু শ্রেণীর মানুষ। দেখুন, তো বাবু যে শুরুতে যেটা বলছিলাম মিমের কথা, যে বাবু এরকম মিমকে জানিয়েছে সে ঢাকায় যাচ্ছে, বিল্লালকে দেখা করে আবার এসেছে। তো যে বাবু যে এতটুকু সময়ের জন্য গিয়েছে বিল্লালকে দেখার জন্য, বিল্লালের অবস্থাটা বোঝার জন্য ঢাকা এসেছে, মিমের এতটুকু জিনিসও সহ্য হয়নি। এই জন্য মিম আবার ওখানে বসে গান বাজনা শুরু করেছে। আমার মেয়ের সংসার, আমার মেয়েকে সাজুগুজু করেছে, আমি সাজুগুজু করেছি, আমাদের দুজনের সংসার। কেন ভাই? সামান্য বাবু এই কয়েক ঘন্টার জন্য ঢাকাতে এসেছে, এটা নিয়ে মিমের শুরু হয়ে গিয়েছে তার আর তার মেয়ের সংসার। মানে সংসার থেকে বাবু এখন বাদ, বাবুকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাবু এখন কেউ না তার সংসারের জন্য। অথচ এই বাবুকে বিয়ে করে এখন সে সংসার করছিল, কিন্তু বাবুকে বাদ দিয়ে দিয়েছে, কারণ শুধুমাত্র একটাই, বাবুর দোষ। বাবু ঢাকাতে গিয়েছে বিল্লালকে দেখতে, তার অসুস্থ ভাইকে দেখতে। আমার কথা, কেন এরকম কথা, এরকম কমেন্ট মিম পাস করবে? বাবুর এই অধিকারটা কেন মিম নিয়ে যাবে? বাবু কেন তার মার সাথে ফ্রিডমলি স্বাধীনভাবে কথা বলতে পারবে না? বাবু কেন তার ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারবেন না? বাবু কেন তার বোনের সাথে দেখা করতে পারবে না? মিম কেন তার জামাইকে, বাবুকে কেন তার পরিবারের কাছ থেকে ডিটাচড রাখার চেষ্টা করছে? আজকে বাবুকে তার পরিবারের কাছ থেকে ডিটাচ করার জন্য মিম বাবুকে নিয়ে পদ্মাচরে পর্যন্ত শিফট হয়ে গেছে, যেন বাবু তার বাবা মার সাথে বা তার ভাই বোনের সাথে চাইলে দেখা সাক্ষাৎ করতে না পারে। এইভাবে করে বাবুকে আটকে ফেলেছে।
কেন ভাই? আমি বুঝলাম না। মিম যে এই কাজগুলো করছে, মিম এগুলোর জন্য অবশ্যই হিসাব দিবে, কোনো না কোনোভাবে হিসাব দিবে। সেটা কীভাবে দেবে সেটা উপরের আল্লাহ জানে। উপর আল্লাহ জানে যে উপরের আল্লাহ কীভাবে মিমকে শাস্তিটা দেবে। এই শাস্তি মিমের জন্য অনেক ভয়ানক হয়ে যাবে, যেটা মিম সহ্য করতে পারবে না, সহ্যও করতে পারবে না। মিলিয়ে নেবেন দর্শক। যাই হোক, একটা একটা করে দর্শক আমি আমার প্রত্যেকটি ইনফরমেশন যেগুলো দিতে চেয়েছিলাম সবগুলো বলেছি। যেমন বাপ্পিরটা বলতে চেয়েছিলাম যে বাপ্পি যে এতদিন নাটক ছাটক করেছিল, দাড়ি টাড়ি রেখে বুঝাচ্ছিল যে সে কতটা সাধু বাবা হয়ে গিয়েছিল, তার মায়ের মৃত্যু সে এতটা কষ্ট পেয়েছে, সে দাড়ি কাটার সময় পর্যন্ত পাচ্ছে না। সেই ভ্যালো এখন শেষ, সে নাটক বাজনাও এখন শেষ, গান বাজনাও এখন শেষ। এখন বাপ্পিরা কোনো কিছু সহ্য হচ্ছে না। বাপ্পি এখন বিরক্ত তার মায়ের উপরে। তার মায়ের জিনিসপত্র সে এখন ঘরে রাখতে চাচ্ছে না, তার কাছে সেগুলো আবর্জনা মনে হচ্ছে, সেগুলো গরিব মানুষকে দিয়ে দিতে যাচ্ছে তাড়াতাড়ি করে। হ্যাঁ, দিয়ে দিবে, বাট মুখের ভাষাটা ঠিক করা যেত। বাপ্পি এখন দোতলা নিচতলা করতে সে বিরক্ত হয়, সে সারাক্ষণ দোতলায় থাকতে চায়। আমার কথা ভাই, তুই থাক, তোর যেখানে মজা থাক, কিন্তু এরকম করে অকারণে মানুষকে লোক দেখানো, এখন নিজেকে ভালো সাজার জন্য এগুলো করে আবার নিজে বিরক্ততা দেখিয়ে এই কাজগুলো করাতে কিন্তু আসলে নাজমা আন্টির সম্মান নষ্ট করা হচ্ছে আমি মনে করি। বাপ্পি আসলে এই কাজগুলো করে সময়ের সাথে সাথে বুঝিয়ে দিচ্ছে সে তার মাকে কতটা 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 ঘৃণা করতো। ভালোবাসা তো দূরের কথা, বাপির কাছে তার মা একটা বোঝা ছিল। এখন সময়ের সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে এবং প্রমাণ পাওয়া যাচ্ছে। সো আমি মনে করি দর্শক, এগুলো নিয়ে আমি না, আপনারা কেউ আর সন্দেহ পোষণ করবেন না। আর মিম আর বাবুর সম্পর্কটা তো তুলে ধরলাম, এবং শারমিনের এই কথাটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি যখন শারমিন বলেছে তারা দুই ভাই বোন, বাবুকে বাদ দিয়ে দিয়েছে, আর বিল্লালও বাবুকে আলাদা করে দিয়েছে। আসলে এটা উচিত, বাবু কেউ না, বাবু ইজ নো বডি। বাবু এখন মিমের গোলাম, মিমের কেনা গোলাম। সে এখন একটা রাস্তার ফকির, সে একটা কাজের মানে স্যামরা বলবো, কী বলবো আসলে দর্শক, কাজের লোক আসলে সে, আর কিছুই বলার নেই। বাবুকে যতটা অপমান করবেন তাও কম হয়ে যাবে বাবুর মতো একটা কুলাঙ্গার অপদার্থ ছেলের জন্য। তো দর্শক, আজকে বেশি কথা বাড়বো না। বাপ্পির দাড়ি কামানোর চেহারাটি একটু দেখবেন, কতটা মানে ইবলিসের চেহারা তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আজকে ভিডিও পর্যন্ত দর্শক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।